Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 এর মানে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ইম্পর্টেন্ট এই জন্য বলছি, আমরা এতগুলো পরিমিতি যে অঙ্ক করেছি প্রত্যেকটা একটা চ্যাপ্টার সিঙ্গেল বিষয়ের উপর করেছি, মানে গোলকের চ্যাপ্টার গোলকের অঙ্ক, লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার চোঙের অঙ্ক, শঙ্কুর চ্যাপ্টার শঙ্কু অঙ্ক, আয়তঘনকের চ্যাপ্টার আয়তঘনের অঙ্ক। কিন্তু এই চ্যাপ্টারতে আমরা একটা চ্যাপ্টার উপর অঙ্ক করব না, এই চ্যাপ্টারতে আমরা সমস্ত চ্যাপ্টারগুলোকে মিলিয়ে আমরা যেটা বলি সারমর্ম বা যে আমরা বলি কি বলে কনক্লুশন, তো সেই কনক্লুশনের চ্যাপ্টারতে আমরা অঙ্ক এসে গেছি। পরিমিতির ক্ষেত্রে খুবই ইজি অঙ্ক, কিন্তু শুধু সূত্র কতগুলো মনে রাখতে পারলেই সহজেই অঙ্কগুলো করা যায়। আর সূত্র কিন্তু খুব আহামরি হেডেক সূত্র নয়। আমি কিন্তু বারবার সূত্র দেখছি না বা আমাদেরকেও কিন্তু দেখতে হচ্ছে না, তবুও কিন্তু আমরা অঙ্কগুলো করতেছি বা করতে পারছি। তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে অঙ্কগুলো করা সত্যি কতটা ইজি ব্যাপার বা ইজি অঙ্ক। তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 ভেরি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক বা ইজি অঙ্ক বটেই। এখানে বলছে কোশ্চেন নাম্বার 7 বলছে, আমি অ্যান্সার যদি করি, 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নেট কাঠের ঘনক কাঠের ঘনক মানে যার প্রত্যেকটা ধার সমান, আর একটা ধারে বলছে 4.2 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার নির্ণয় করো। ভালো করে বুঝতে হবে, এটা একটা কাঠের ঘনক, এটা একটা নিরেট কাঠের, এইটা কিন্তু একটা কাঠের ঘনক। এইভাবে কিন্তু বুঝতে হবে অঙ্কগুলো, না বুঝলে তো হবে না। এটা কাঠের ঘনক, এর ধার মানে এইটাও 8, এইটাও 8, আর এইটাও 8, সবই 8, 4.2, 8 নয় 4.2 ডেসিমি, মানে কেন এটা ঘন, যেহেতু এল বি আবার এইচ তিনটি সমান ইজিক্যাল টু 4.2 ডেসিমি। এবার কি বলছে না, এইটা থেকে কেটে আমি শঙ্কু তৈরি করব। বেশ, আমার তো কিছু মাথা ঢুকছে না, শঙ্কু তৈরি করবো কীভাবে করবো বা কীভাবে হবে। তাহলে আমি সিম্পলভাবে একটা ঘর ভেবে নিচ্ছি, আমি যে ঘরে কাজ করছি এখন সেই ঘরটা আমি ভেবে নিচ্ছি। এই ঘরটা কিন্তু হয়তো তোমরা আয়তঘনাকার ঘরে আছো, কিন্তু তোমরা মনে করো যে এটা ঘনক, মানে প্রতিটা বাহু বা প্রতিটা ধার কিন্তু সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান মনে করো। এইবারে তোমরা শুধু ছাদের দিকে দেখো, একবার সিলিংয়ের দিকে দেখো, আর মেঝের দিকে দেখো, দেখে ইমাজিন করো, খালি একবার ইমাজিন করো যে কীভাবে এরা শঙ্কু তৈরি করলে তাহলে কতখানি কাটা যাবে, বা শঙ্কুর আমার কী কী চাই, বলছে কতখানি শঙ্কু পাওয়া যাবে তার তার আয়তন বের করতে হবে। নিরেট শঙ্কু মানে তার আয়তন বের করতে বলছে। আর শঙ্কুর আয়তন মানে কি, তাহলে আমাকে আগে মাথায় রাখতে হবে শঙ্কুর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বেশ, তাহলে আমার 1/3 পায়ের মান আমি জানি, আর এর মান আর এইচ এর মান বের করতে হবে। আমার আর এইচ কি, মানে আমাকে আর এইচটা বের করতে হবে। আমি এবার শুধু চোখ বুঝিয়ে একবার ভালো করে দেখে ভেবে নাও যে শঙ্কু মানে তাঁবু। যদি আমি পরিষ্কার কথা ভাবি, এইখানে শঙ্কু মানে তাঁবু, যদি আমি এখানে তাঁবু আঁকতে চাই, সেই তাঁবুর তাহলে মানে তার কীভাবে কি তৈরি হবে, একদম আমি সিম্পলভাবে বলছি। তোমরা সিলিংয়ের ওপরে যে পাখা লাগানো থাকে, যে হুকগুলো থাকে, তুমি মনে করো যে তাঁবু দেখতে কেমন হয়, তাঁবুটা দেখতে এইরকম হয়, তাঁবুটা দেখতে কিন্তু একদম এইভাবে হয়। তো এইটা মনে করো সিলিং, এইটা মনে করো যে এইটা মনে করো আমি তো ভালো ছবি না পেলেও যথেষ্ট ভালো ছবি এঁকে দিচ্ছি। এইটা মনে করো এটা ঘনকের একটা ধার হবে, মানে সেখানে একটা ধার। তো সিলিংয়ের একটা ধার যদি হয়, তাহলে এই ধারটা মানে কত, 4.2 ডেসিমি। 4.2 ডেসিমি যদি হয়, তাহলে এইবারে ভাবো এইটা ধার, এইটাও তো একটা ধার, কারণ আমি তো তাঁবুটা আমার মেঝেতে চলে এসছে, কারণ এইটাও একটা ধার, এইটাও তো 4.2 ডেসিমি। আর এইটা আর এই উচ্চতা মানে তাঁবুর যে উচ্চতা, তাঁবুটা উচ্চতা কতটা হবে না, একদম কী বলে সিলিংয়ের যে উপরে, মানে সিলিংয়ের ছাদ থেকে মেঝের যে ফ্লোর, সেই দুটো তো উচ্চতা হবে তাঁবুটার। তার তাঁবুর উচ্চতা মানে একটা ধার পেয়ে গেলাম, এই উচ্চতা কত, একটা ধারের সমান, মানে এইটা উচ্চতা এইচ পেয়ে গেলাম আমরা একটা ধারের সমান। এবারে ব্যাসার্ধ আমার ভালো করে দেখো, ব্যাসার্ধ আমি যদি মেঝের দিকে এবার তাকাই, মেঝের দিকে তাকালে আমার এখানে একটা কী করবে, একটা গোল যদি আমি আঁকি,
আমি যদি এখানে একটা গোল আঁকি, এইবার আমি এখানে গোল এঁকে দিচ্ছি। এটা মনে করছি আমি ঘরের, এটা মনে করো তোমরা ঘরের মেঝে, এইখানে আমরা গোল আঁকতেছি। আঁকা হলো না? হলো না। প্রতিটা কোণ বাদ চলে যাবে, কিন্তু প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা ধারের মাঝখান দিয়ে যে যদি আমি এইভাবে যদি কার্ভ, যদি বৃত্তচাপ আঁকি, তাহলে এটা আমি এখানে বৃত্ত পাবো না? পাবো না। এইবারে এই গোলটাই তো এই গোলটা, তাহলে এইটা কোথাও, এই গোলটা পুরো গোলটা, তাহলে এইটা যে এটা কি ডি মানে ব্যাস, এইটা কি, এইটা তো একটা ধার, এইটা যদি 4.2 ডেসিমি হয় তাহলে এইটা কত হবে? এইটাও 4.2 ডেসিমি। ডি মানে 4.2 ডেসিমি যদি হয়, তাহলে আমার আর চাই মানে এইটা, তাহলে আর ইকুয়াল কত? এমনি ডি বাই টু, 4.2/2 ইকুয়াল টু 2.1 ডেসিমি। তাহলে লম্ববৃত্তাকার যে শঙ্কু হবে, সেই শঙ্কুর আমরা এইচ পেয়ে গেলাম 4.2 ডেসিমি, আবার আর পেয়ে গেলাম 2.1 ডেসিমি। তাহলে তার আয়তন কত? 1/3 পাই স্কোয়ার এইচ। তাহলে আমি আর এর মানে, তাহলে আমার 1/3 দেওয়া মান আছে, পায়ের মান দেওয়া আছে, আর এর মান পেয়ে গেলাম এখান থেকে, আবার এইচ এর মান পেয়ে গেলাম এখান থেকে। বুঝে গেলাম কীভাবে বোঝালাম, কীভাবে বুঝতে পারলাম। এইভাবে কিন্তু আমরা বুঝতে পার, বুঝাও কিন্তু আমাকে করতে হবে। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই সহজ। বুঝতে পারলে কিন্তু অঙ্ক এক নিমেষে হয়ে যাবে, এক চুটকিতে অঙ্ক হয়ে যাবে। শুধু বুঝতে হবে অঙ্কটা কী বলেছে আর কী করতে হবে। তাহলে আমি কীভাবে, এবারে আমার কিন্তু অঙ্ক কিন্তু এখানেই করা হয়ে গেছে। আমি শুধু এবারে লিখে জাস্ট মানে বসিয়ে দেবো, স্কেচটাকে তুলে বসিয়ে দেবো। তাহলে কী লিখবো না, 4.2, হ্যাঁ এখানে আচ্ছা 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি ঘনক, অতএব ঘনকের ধারের দৈর্ঘ্য 4.2, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য আমি লিখে দিচ্ছি, কারণ যেহেতু ঘনক, প্রতিটি ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু 4.2 ডেসিমি। তাহলে আমি এখানে কি করব না, 4.2 ডেসিমিটাকে আমি এইখানেই সেন্টিমিটার নিয়ে চলে যাচ্ছি। কেন? কারণ এইটাকে আমার এখন 1/3 দিয়ে ভাগ করবো, আর মানে স্কোয়ার করবো, আবার আর অর্ধেক হয়ে, তাহলে 42 সেমি। তাহলে আমি 42 সেমি পেয়ে গেলাম। এইবার ভালো করে দেখো না, ঘনক থেকে শঙ্কু তৈরি করলে, সব থেকে বড় শঙ্কু তৈরি করতে পারলে, সব থেকে বড় শঙ্কু তৈরি করলে শঙ্কুর, আমি সিম্পলি আমি অঙ্কটা কিন্তু অলরেডি আমরা এখানে করে দিয়েছি। শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়াল টু কত হবে না, যে একটা ধার, তার মানে 42 সেমি হবে, এবং শঙ্কুর ব্যাস ডি ইকুয়াল টু 42 সেমি হবে। অতএব আর ইকুয়াল টু ডি বাই টু, অতএব 42/2 ইকুয়াল টু 21 সেমি হবে। এবার আমি সিম্পলভাবে শঙ্কুর আয়তন বের করবো। অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 21 ইন্টু 21 ইন্টু এইচ মানে 42 ইকুয়াল টু 7 দিয়ে কাটবো 3 কেটে যাবো, তাহলে 22 ইন্টু 21 ইন্টু 42 ঘন সেমি ইকুয়াল টু 19404 ঘন সেমি। এখানে তাহলে কী বলছে না, নির্ণয় করে যে কম কাঠ নষ্ট করে শঙ্কু পাওয়া যাবে। তাহলে এই এত ঘন সেমি শঙ্কু কিন্তু পাওয়া যাবে, সব থেকে কম কাঠ নষ্ট করে, মানে সব থেকে বড় শঙ্কু হচ্ছে সব থেকে কম কাঠ নষ্ট হচ্ছে। অতএব সব থেকে কম কাঠ নষ্ট করে 19404 ঘন সেমির শঙ্কু তৈরি করা যাবে বা পাওয়া যাবে। বুঝা গেল? এর হয়ে গেল অ্যান্সার। ভেরি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইজি অঙ্ক। আমরা অঙ্কটা দেখি যেন মনে হচ্ছে কীভাবে করবো, কিন্তু আমি যেমনভাবে বললাম, তোমরা যে ঘরে বসে আছো সেই ঘরটা ভাবো, ঘরটা মনে করো ঘনক, আয়তঘন না ভেবে। এইবার তোমরা ভাবো
আমি যখন তো এবার যদি আমি এই ঘরের তাঁবু তৈরি করি, কী করবো না, সিলিংয়ে একখানা তাঁবুর যে একদম শীর্ষবিন্দু সিলিংয়ে থাকবে, এইবারে ওই সিলিং থেকে তাঁবুটা গোল হবে। যদি গোল করে আমি তাহলে নিচে গোল করি, তাহলে নিচে গোলটা কত বড় হবে না, প্রত্যেকটা দেওয়ালের মাঝখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দু থেকে আমি গোল আঁকবো, যেমন এখানে এঁকেছি, মাঝখানে বিন্দু থেকে আমি গোল আঁকবো। গোল আঁকলেই তাহলে তাহলে আমি ব্যাস, তাহলে শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম, শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম। সেখান থেকে আমাকে শঙ্কুর আয়তন বের করে নিতে হবে। বুঝে গেল? এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? বাহ, দুটোই একই বলেছে। আমি একটা গোলক আগে এঁকে নিচ্ছি, এটা গোলক। এবারে বলছে নিরেট লম্বাবৃত্তাকার চোঙ, এটা একটা চোঙ। বেশ, এইবার কি বলছে না, গোলকের বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, মানে এইটা এর ব্যাসার্ধ আর এইটা এর ব্যাসার্ধ আর আর ইকুয়াল টু আর। তাহলে যে দুটো ব্যাসার্ধ বলছে সমান এবং বলছে তাদের ঘনফলও সমান। এইবারে ঘনফল মানে তার আয়তন, চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং তাদের ঘনফল, তাহলে আয়তন সমান বের করতে হচ্ছে। ভেরি গুড। তাহলে আমি আয়তনকে এবারে এখান থেকে সহজ অঙ্ক, আমি আয়তনকে সমান করে দিলে কিন্তু আমি অলরেডি তার ব্যাসার্ধ আর হাইট যেটা অনুপাত পেয়ে যাব। তো আমি করতেছি। তাহলে এখানে কি লিখব না, একটি নিরেট গোলক ও লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, কোনো কিছু একক নেই, আমি লিখে দিচ্ছি একক। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি আর একক। এইবার কি লিখব না, মনে করি চোঙের উচ্চতা ইকুয়াল টু এইচ একক। কেন আমার এই উচ্চতাকে নিয়ে কাজ, তাহলে উচ্চতা ইকুয়াল এইচ একক। আমাকে যেহেতু বলছে ঘনফল সমান, তাহলে মনে করি উচ্চতা এইচ একক। এবার আমাকে ঘনফল সমান বের করতে হবে। ঘনফল সমান তো আমি পরে শর্তটা ফেলবো, এটা শর্ত। তাহলে আমি আগে তো আমাকে ঘনফল বের করতে হবে। অতএব আমি এখানে এটা না লিখে আমি কিন্তু পরেও লিখতে পারতাম। অতএব কিন্তু আমরা লিখে দিচ্ছি যাতে আমার অঙ্কটা আর পরে কেন কিছু মনে করতে না হয়। অতএব গোলকের ঘনফল মানে কিন্তু আয়তন, গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এটা সূত্র 4/3 পাই আর কিউব। এবার বের করবো অতএব চোঙের, আমি এক জায়গায় লম্ববৃত্তাকার চোঙ লিখেছি মানে এনাফ, কাফি, আমাকে আর পরে সবসময় লিখতে হবে না যেটা যথেষ্ট। এবার শুধু লিখবো চোঙের আয়তন ইকুয়াল টু চোঙের যে সূত্র পাই আর স্কোয়ার এইচ। এবারে সমান বলছে, এখানে কি বলছে না, যেহেতু গোলকের ঘনফল এবং চোঙের ঘনফল সমান, অতএব শর্তানুসারে পাই, আমি কি শর্তানুসারে কি পাই না, এই ঘনফল ইকুয়াল টু এই ঘনফল 4/3 পাই আর কিউব, মানে গোলকের ঘনফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, চোঙের ঘনফল ইকুয়াল টু। এইবার আমি কি করবো না, ভালো করে দেখো, পাই আর পাই দুটো আছে, পাই পাই কেটে যাবে। তাহলে পাই যদি কেটে যায় তাহলে কি রয়ে যাবে এখানে, 4/3 আর কিউব ইকুয়াল টু আর স্কোয়ার এইচ। এইবার আমি এখানে দেখো, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার যদি আমি ভাগ করে দিই তাহলে এখানে শুধু আর হয়ে যাবে, 4/3 আর ইকুয়াল টু এইচ, বা সিম্পল হবে 4r ইকুয়াল টু 3h। আমাকে কি বের করতে বলছে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে আর বাই এইচ ইকুয়াল টু 3/4। অতএব আর ইজ টু এইচ ইকুয়াল টু 3:4। না, বোঝা গেল না? আমাকে এটাই চেয়েছে তো, ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজ টু উচ্চতা। আমাকে আগে ব্যাসার্ধ চেয়েছে, মানে আর এর মান 3 আর এইচ এর মান 4। অতএব আর ইজ টু এইচ ইকুয়াল টু 3:4। অতএব চোঙটির, এবারে এইচ কোথায় আছে না, এইচ তো চোঙেই হয়, এইচ তো আর কি বলে এতে হয় না, গোলকে হয় না, তার মানে চোঙেরই হয়ে গেল। অতএব চোঙের
ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত ইকুয়াল টু 3:4। এটা গেল উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ইজি অঙ্ক সব। আমি কিন্তু অঙ্কটা করছি বারবার যে সূত্র দেখছি বা দেখতে তা কিন্তু নয়, একবার করলেই কিন্তু সূত্রগুলো এমনি এমনি মনে এসে যায়। ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি সমস্ত অঙ্কগুলো করেছি, সেই জন্য আমার সূত্র মনে আছে। তো তোমরা যদি সূত্র মনে করো রাখো, আর পরীক্ষার সময় সূত্র মনে থাকলে পরিমিতির 10 নম্বর পাওয়া কোনো ব্যাপারই নয়। ওকে, তাহলে এখানে কি বলছিল না, এখানে কোনো একক দেওয়া নেই, দরকার নেই আমার একক। এটা ঘন একক লিখলে ভালো, ঘন একক, এইটাও ঘন একক। তাহলে আমি ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি, এরও ব্যাসার্ধ আর, কেন দুটোই আর আর সমান। এর শুধু আমি কি ধরছি না, এইটা এই যে এইচ, এটাকে আমরা এইচ ধরেছি, এরকম এই এইচটা আমি মনে করেছি। সেখান থেকে আমি প্রথমে গোলকের আয়তন বের করছি, 4 পায়ের কিউ সূত্র, তারপরে চোঙের আয়তন বের করছি, পায়ের স্কয়ার এইচ সূত্র, যেহেতু সমান বলেছে দুটোকে সমান করে দিয়েছি, 4 পায়ের কিউ ইকুয়াল টু পায়ের স্কয়ার এইচ। এখান থেকে যা কাটাকুটি করে আমি কিন্তু কাটাকুটি করেছি এগুলো, কিন্তু এখানে যদি আমি কেটে দিই এইভাবে, এই যদি আমি কাটি, তাহলেও কিন্তু আমার অঙ্কটা ভুল না, কিন্তু না কাটলেও অঙ্ক ভুল না। আমার লাস্ট উত্তর যেটা বেরোবে সেটাই কি হচ্ছে, আমি যেন অঙ্ক ঠিক থাকে শুধু। তাহলে আর ইজ টু এইচ ইজ টু 3:4, বুঝে গেল। ভেরি ভেরি ইজিয়েস্ট অঙ্ক। এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, এটার অঙ্কটা কিন্তু বুঝতে হবে। খুবই সহজ অঙ্ক, কিন্তু না বুঝতে হলে অঙ্ক করা যাবে না। বলছে 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রস্থ এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলককে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। তাহলে এখানে একটা আয়তঘনাকার বস্তু দিয়ে দিছে। আয়তঘনাকার বস্তু মানে এইটা, তার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, প্রস্থ দিয়ে দিচ্ছে, আবার উচ্চতা দিচ্ছে আলাদা করে, ঠিক আছে। তাহলে আর দৈর্ঘ্য মানে লেন্থ দিচ্ছে 6.6 ডেসিমিটার, ব্রেথ মানে প্রস্থ 4.2 ডেসিমিটার, আর পুরু মানে যতখানি মোটা বা ওটাই তার হাইট কিন্তু, বা এইচ ইজ ইকুয়াল টু 1.4 ডেসিমিটার। পুরু, এই যে এতক্ষণ যদি পুরু বলি আমরা কোনো জিনিসের, পুরু মানে এটাই মোটা, তার মানে এটাই হাইট, এটাই তার গভীরতা, যাই বলি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1.4 ডেসিমিটার। এটা নিরেট আয়তঘনাকার টুকরো, মানে এইটা হচ্ছে টুকরোকে গোলানো মানে আয়তন বের করবে। এর আয়তন থেকে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের একটি নিরেট গোলক, তাহলে একটা গোলক আমি বের করতে বলছে। তার গোলকটার কি দিয়েছে না, নিরেট গোলকের ব্যাস দিয়ে দিয়েছে, এটা ব্যাস ডি ইজ ইকুয়াল টু দিয়েছে 2.1 ডেসিমি। তাহলে আর ইজ ইকুয়াল টু এটা D/2, এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে সেই একই, এত ডেসিমিতে একখানা গোলক, তাহলে এত ডেসিমিতে একটা গোলক, এক ডেসিমিতে কত গোলক, এত ঘন ডেসিমিতে কত গোলক, মানে ভাগ। তো আমি সিম্পল ভাগ করবো, যেমন ভাগ করি সেই রকমই ভাগ করবো, কিন্তু আমরা বলেছি যে কাটাকুটি আগে করব না, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে আমরা কি লিখবো, প্রথমে আয়তঘনাকার বস্তু বের করতে বলছি, আমি আয়তঘনাকার বস্তু সম্বন্ধেই লিখবো না। একটি নিরেট, এই ভাষায় কিন্তু এখানে লিখতে হবে, কেন যেহেতু আমি আয়তন বের করতে যাচ্ছি। নিরেট আয়ত ঘনাকার টুকরো তামার, একটি নিরেট আয়ত ঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6.6 ডেসিমি, প্রস্থ ইজ ইকুয়াল টু 4.2 ডেসিমি, আর উচ্চতা বলো বা গভীরতা বলো ইজ ইকুয়াল টু 1.4 ডেসিমি। অতএব আয়তঘনকের আয়তন কি না, লম্বা ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা LBH আমরা যেটাকে বলি। অতএব তামার টুকরোর আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমি। এই যে আমি আগে বললাম, আমি কিন্তু পুরো গুণটা করে দেবো না, গুণ করে আমার অঙ্কটা অনেক বড় বড় হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, চান্স বেশি থাকে। আমরা কিন্তু এখানে গুণটা করব না, এখানে রেখে দিচ্ছি। এবার কি না, লোহার
যে প্রতিটা গোলক তৈরি করবে, না গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 2.1 ডেসিমি। আমার ব্যাসের সঙ্গে কোনো কাজ নেই, ব্যাসার্ধ নিয়ে কাজ, অতএব ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 2.1/2 ইজ ইকুয়াল টু 1.05 ডেসিমি। এবার আমরা কী বলবো, অতএব গোলকের মানে একটি গোলকের অ্যাকচুয়ালি এটা গোলকের আয়তন ইজ ইকুয়াল টু, তাহলে কত, গোলকের আয়তন যে সূত্র আমাকে সেই সূত্র বের করতে হবে, 1/3 গোলক 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মান তো 1.05 তার কিউব ঘন ডেসিমি। আমি এবার কিন্তু একদম ডাইরেক্ট বের করবো কতগুলো আমার গোলক লাগবে, কতগুলো গোলক তৈরি হবে, না বুঝলে না, ডাইরেক্ট বের করবো, তাহলে আমার অঙ্কটা করতেও সুবিধা হবে, আমাকে কাটাকুটি করার কোনো দরকার নেই, মানে এত ঘন রেশমিতে একটি গোলক, 1 ঘন রেশমিতে কটি গোলক, আর এই ঘন রেশমিতে কটি গোলক, সিম্পল ভাগই হবে। অতএব তামার টুকরোটিকে গলিয়ে তামার গোলক তৈরি করলে মোট গোলক হবে ইজ ইকুয়াল টু 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ডিভাইডেড বাই যেমন আছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 1.05 কিউব। এটা কি হলো না টি, কেন এটা ঘন রেশমি এটাও ঘন রেশমি, দুটোই ঘন রেশমি কেটে যাবে, তাহলে আমি কি করবো, এই তাহলে এই দুটো ঘরে আছে দুটো উল্টে যাবে, আর আমি দশমিকগুলোকে আবার ভেঙে দেবো, 66 ইন্টু 42 ইন্টু 14 ডিভাইডেড বাই 4 ইন্টু 22, তাহলে ইন্টু 3 ইন্টু 7 ইন্টু এখানে 10 এখানে 10 এখানে 10 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু তাহলে 1.05 এর 3টা হবে, তাহলে 105 ইন্টু 105 ইন্টু 105, তাহলে এখান থেকে প্রতিটা 100 করে চলে যাবে উপরে, ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100। আমি এখানে কিন্তু একটা দুটো স্টেপ গ্যাপ দিলাম, স্টেপ গ্যাপ দিতেই হবে, এখানে বড় বড় অঙ্ক করছি, অনেক অঙ্ক হবে, স্টেপ গ্যাপ না দিলে অঙ্ক তাড়াতাড়ি হবে না। এদিকে যদি আমি সিম্পল যদি কাটাকুটি করি, তাহলে এখান থেকে কী যাবে না আমি উত্তর পেয়ে যাব। তাহলে 11 দোকানে 22, 6 11 66, এবারে 7 দিয়ে যদি এরা গুণ করি কত হবে, 1 7 7 7 15 105, 3 দিয়ে করবো 3 5 15, 5 দিয়ে কাটবো 5 20 100, আবার 7 দিয়ে কাটবো 7 দোকানে 14, আবার 7 15 125 7 15 105, এবারে আবার 7 দিয়ে কাটবো 7 15 105, এখানে 7 দিয়ে কাটবো 6 7 42, তাহলে এই 2 কেটে গেল, এই 4 দিয়ে কেটে দেবো 4 5 20, এই 5 দিয়ে কেটে দেবো 3, এই 3 দিয়ে কেটে দেবো 2, আবার এইখানে যে 3 এইখানে 3 5 15 3 দোকানে 6, তো এই 5টা এই 10টা কেটে দেবো 2, তাহলে 1টা 2 2টো 2 3টে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8টি। তাহলে বোঝা গেল কীভাবে আমি কাটলাম, সিম্পল কাটাকুটি করলাম। আর এই সিম্পল কাটাকুটি করতে গিয়ে কিন্তু আমি প্রথমে আটকে গেছিলাম, কেন, কারণ আমি ভাবলাম যে এখানে 5 যদি হয় তাহলে আর কোথায় গেল, এখানে যে 10টা পড়ে আছে আমরা তো খেয়ালই নেই, কেন এই 10টা যদি আগে থেকে যদি 4 যদি এখানে না কেটে এখানে কাটতাম তাহলে অঙ্কটা সুবিধা হতো। তাহলে 8টি, এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে, ভেরি ইজি অঙ্ক, ভেরি ইজি, শুধু বুঝতে হবে আর বুঝলে অঙ্কগুলো করতে হবে। তাহলে মোট এইটা হলো অ্যান্সার, মোট তাহলে 8টি আমরা গোলক তৈরি করতে পারবো ওই আয়ত ঘনাকার তামার তার থেকে। বোঝা গেল, খুবই সহজ পদ্ধতি অঙ্ক করছি। তাহলে আমি আরেকবার বলছি আমরা কীভাবে করছি, না একটা তামার তারের আয়ত ঘনাকার তামার তারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, মানে পুরু মানে মোটা বা উচ্চতা যাই বলি না কেন, তাহলে আমার তামার তারে ঘনফল পেয়ে যাব। ঘনফল মানে কি, আয়ত ঘনাকার বস্তু ঘনফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সিম্পল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করেছি, আমরা তারা এখানে আয়তন পেয়ে গেছি। এইবারে আমি গোলক তৈরি করব, গোলকের আবার ব্যাস দিয়ে দিচ্ছে, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেছি, সেই ব্যাসার্ধ ধরে এবারে 4 3 পাই আর কিউব এই সূত্র ধরে আমরা বের করেছি।
তাহলে এইবার আমি দুটোকে ভাগ করে দিয়েছি, ভাগ করতে আমার কত উত্তর পেয়েছি না 8 পেয়ে গেছি। 8টি গোলক তৈরি করা যাবে। এইবারে কি বলছে, প্রতিটি গোলকে কত ঘনরশ্মি ধাতু থাকবে, এইটাই তো আছে, এটাকেই তো আছে। তাহলে আমি যদি এইটাকে এখানে একটা ক্যালকুলেশন করে দিই তাহলে কি হবে, 4 ইন্টু 22 ইন্টু 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05 ইকুয়াল টু, আমি যদি আরেকবার লিখি, অতএব প্রতিটি গোলকে ধাতু থাকবে ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05। তাহলে আমি সিম্পল যদি আমি কাটাগরি করি, এটাকেও আবার 100 দিয়ে নিচে করতে পারি, করলে আমার সুবিধা হয় যেমন করতে। কিন্তু আমি যদি কাটাগরি করি তাহলে এইখানে যে আমরা উত্তর পাবো 4.851 ঘন ডেসিমি। তোমরা কাটাগরি করবো, কাটাগরি অঙ্ক বুঝতে পারো, খুবই সহজ অঙ্ক। তাহলে একটা ধাতুতে মানে এইটাকে যদি আমরা এখানে যদি করে বলতাম একবারে, তাহলে 851 এখানে করতাম, মানে এইটাই হচ্ছে একটা গোলকের আয়তন। তো সেখানে এতখানি ধাতু আছে, তাহলে মোট কতগুলো ধাতু পেয়ে গেলাম। ভেরি ভেরি ইজি অঙ্ক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরে ভিডিওতে আমরা চলে আসবো পরে ওদের অঙ্ক নিয়ে, কোশ্চেন নাম্বার 10 এই চ্যাপ্টার। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করছি, কিন্তু আমি কোনো মানে ট্রিক্স বা টিপস দিচ্ছি না পরীক্ষার জন্য। আমি করছি টিউশনির মতো, যাতে তোমরা প্রতিটা অঙ্ক, যদি যারা মানে টিউশনি বন্ধ হোক বা স্কুল হোক বা যায় না, তারা কিন্তু একটা ফোন থাকলে, স্মার্টফোন থাকলে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তারা করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।